আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে আজকের এই আলোচনা আমরা শুরু করছি। বোরাক লিগেল অ্যানালাইসিসের তরফ থেকে এই আলোচনা করার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আপনারা যারা এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে জড়িত হয়েছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আইন কি, কেন আপনি আইন জানবেন, এটা দিয়ে আমরা শুরু করব এবং সেখান থেকে চলে যাব আইনের এক বিশেষ দিক যেটা আমাকে উদ্যোক্তারা বলেছেন কথা বলার জন্য, সেটা হচ্ছে সাম্য ও স্বাধীনতা, ইকুয়ালিটি অ্যান্ড লিবার্টি। সেই জায়গা থেকে আমরা আলোচনা করব যে স্বাধীনতার রক্ষা কবচ যেটা আমাদের সংবিধান, সেটা আমাদের কিভাবে প্রভাবিত করে, আইন ও স্বাধীনতার মধ্যে কি সম্পর্ক, লিবার্টি অ্যান্ড ইটস সেফগার্ডস, or we can say liberty and its constitutional safeguard, and relation between law and liberty. আমরা এই চারটি মূল বিষয়বস্তুর উপর আমাদের আলোচনা সীমিত রাখব। আসুন আমরা শুরু করি, আইন কি, কেন আপনি আইন জানবেন। জনসাধারণের আইন জানার প্রয়োজনীয়তা জানার আগে আইন কি তা আমাদের জানা প্রয়োজন। আইন জানা প্রয়োজন স্বাধীনভাবে মত প্রকাশের জন্য, অধিকার প্রতিষ্ঠা করার জন্য, অহেতুক হয়রানি ও নির্যাতনের হাত থেকে প্রয়োজনীয় প্রতিকার পাওয়ার জন্য, এবং নাগরিক ক্ষমতা যা চাই ও তা প্রয়োগ করার জন্য। আইনশাস্ত্রে ল্যাটিন ভাষায় একটি প্রবাদ আছে, ইগনোরান্টিয়া জুরিস নন এক্সকিউসাট। ইংরেজি থেকে যে বলতে পারি, ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ। বাংলায় বলতে গেলে এর অর্থ দাঁড়ায় আইনের অজ্ঞতা ক্ষমার অযোগ্য। অথবা রাষ্ট্র বা আইন ব্যবস্থা ধরে নেবে যে আপনি আইন জানেন, আপনি যে আইন জানেন না সেটা কোনো অজুহাত আপনি দিতে পারেন না। এ কারণে বাস্তবে যদিও আপনি সংশ্লিষ্ট আইন সম্পর্কে না জেনে ওই আইনের কোনো বিধি লঙ্ঘন করেন, আর পরে যদি আপনি সংশ্লিষ্ট আইন সম্পর্কে কোনোভাবে শাস্তির সম্মুখীন হন, কিন্তু এই অজুহাত আপনি রাষ্ট্রের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না যে আপনি আইনটি সম্বন্ধে আদৌ কিছু জানেন না। আপনাকে প্রচলিত আইন ভঙ্গ করার কারণে শাস্তি পেতে হবে। জনসাধারণের আইন জানার প্রয়োজনীয়তা জানার আগে আইন কি আমাদের জানা প্রয়োজন। আধুনিক কালে আইন বলতে বোঝায় বিভিন্ন নিয়ম কানুনের সমষ্টি, যা মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে রাষ্ট্র কর্তৃক প্রণয়ন করা যে বিধিবিধান আছে সেটাকে আমরা সহজ ভাষায় আইন বলি। সহজভাবে বললে আইন কোন কাজটি অপরাধ আর কোন কাজটি অপরাধ নয় তা খুঁজে বের করে এবং কৃত অপরাধের জন্য শাস্তির বিধান রাখে, যাতে মানুষ অপরাধ না করে। অর্থাৎ আইন তৈরির মূল উদ্দেশ্যই হলো মানুষকে অপরাধ বিষয়ে সচেতন করা এবং জনগণকে অপরাধ থেকে দূরে রাখা। কেউ যদি ইচ্ছা করে আইন না মানে, তবে রাষ্ট্র আইন অমান্য করার জন্য শক্তি প্রয়োগ করে এবং আইন ভঙ্গ করলে শাস্তি দেয়। তবে এক এক দেশের আইন ও আইনি ব্যবস্থা এক এক রকম হতে পারে। এক এক বিষয়ে এক এক পেশাজীবীরা অভিজ্ঞ হবেন, এটাই স্বাভাবিক। যেমন ডাক্তার চিকিৎসার বিষয়ে, তেমনি আইনজীবী আইন বিষয়ে এবং সাহিত্যিক সাহিত্য বিষয়ে অভিজ্ঞ হবেন। কিন্তু সব বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না রাখলেও আপনাকে দৈনন্দিন সাধারণ আইন বিষয়ে জানতেই হবে। আমাদের দেশের সর্বোচ্চ আইন সংবিধান। এই সংবিধানের প্রস্তাবনার মূল অংশে যদি আমরা যাই,
তাহলে আমাদের দেশের আইন মেনে চলা এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের উপর নির্ভর করে। এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু বাস্তবে আমাদের দেশের মানুষ আইন সম্পর্কে জানার তেমন কোনো আগ্রহ সাধারণত দেখায় না। অথচ আইনের অজ্ঞতার কারণে সাধারণ মানুষই সবচেয়ে বেশি বিপদে পড়েন, নির্যাতিত, প্রতারিত হন সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে। আইনের অনুপস্থিতিতে কখনো অপরাধ দমন সম্ভব নয়। আইন শক্তি প্রয়োগ করে অপরাধ থেকে দূরে রাখে, ফলে অন্যরা ক্ষতির হাত থেকে রক্ষা পায়। যদি প্রতিদিনের ব্যবহার্য বিভিন্ন আইন সম্বন্ধে নাগরিক বা মানুষ, সাধারণ মানুষ কোনো ধারণা না থাকে, তাহলে তার কিভাবে প্রতিকার পাওয়া যাবে সেটাও সাধারণত সবাই উপলব্ধি করতে পারে না। আইন না জানার কারণে কেউ কাউকে কোনো বিষয়ে ভুল পরামর্শ দিয়ে ভুল পথে পরিচালিত করতে পারে, যার কারণে ওই ভুলের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি অপরাধী না হয়েও সাজা ভোগ করতে পারে। যেমন কোনো নাগরিক যদি না জেনে কিভাবে বিভিন্ন সুবিধা লাভ করা যায় বা কিভাবে তার নিজের বিভিন্ন অধিকার রক্ষা করতে পারে, সে বিষয়ে যদি বিশেষ কোনো ভাবে বঞ্চিত হয়, তাহলে সে কাউকে দোষ দিতে পারে। এটা আমরা দেখেছি ইদানিংকালে, যখন আমাদের এখানে এনআরসি হচ্ছিল, বিভিন্নভাবে সাধারণ মানুষ আইন না জেনে বিভিন্নভাবে বিভ্রান্ত হয়েছে এবং বিভিন্নভাবে বিভিন্ন তথ্যাদি জমা দেওয়ার সময় আবেদন নাগরিক এনআরসিতে নাম অন্তর্ভুক্ত নাগরিক পঞ্জিতে নাম অন্তর্ভুক্ত করার সময় বিভিন্নভাবে তারা প্রতারিতও হয়েছেন, অনেক জায়গায় তার জন্য অনেক লাঞ্ছনা হয়েছে। তাহলে আমরা দেখতে পারি যে আইন সম্পর্কে ধারণা না থাকার ফলে রাষ্ট্র বা সাধারণ প্রশাসন আমাদের প্রতি কি দায়িত্ব আছে তারা আমাদের কিভাবে তারা সাহায্য করতে পারে, কি তাদের দায়িত্ব এবং আমাদের প্রতি তাদের কি কর্তব্য আছে, সে বিষয়েও আমরা ঠিক কিছু বুঝতে পারি না। কারণ সেই সম্বন্ধে আমাদের আইন আমাকে কি অধিকার দিয়েছে সে সম্বন্ধেই আমার সম্যক জ্ঞান নেই। মামলা মোকদ্দমার ক্ষেত্রে আমাদের দেশের গরিব ও দুস্থ মানুষ আইনি সহায়তা যাতে পেতে পারেন, তার জন্য অবশ্য সরকারিভাবে লিগ্যাল এইডের ব্যবস্থা আছে, কিন্তু সেখানেও সচেতনতার অভাবে অনেক নাগরিক জানতেই পারে যে সেরকম একটা ব্যবস্থা আছে। নাগরিক হিসাবে আমাদের সচেতনতা নিয়ে প্রায় প্রশ্ন ওঠে, অর্থাৎ আমাদের এই আইনি সচেতনতাটা খুবই দরকার এবং তা অনেক রকমের হতে পারে। তার মধ্যে আমাদের সমাজে যে সচেতনতার অভাবে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন, তা কোনো না কোনোভাবে অনেকটা আমাদের সবার উপরই বর্তায়। তাই আপনি আইন জানলে প্রতারিত হবেন না বা ঠকবেন না ঠিকই, সেই সঙ্গে আপনি আপনার প্রতিবেশী, আপনার সমাজের অন্যান্য মানুষ সবাইকে এ বিষয়ে আপনি নতুনভাবে চিন্তা করতে শেখান। মানুষকে আইন সম্বন্ধে যতটুকু পারেন বলুন। বিভিন্ন সভা সমিতি বা ক্যাম্প করেও আপনারা এ বিষয়ে মানুষের মধ্যে আইনি সচেতনতার সৃষ্টি করতে পারেন। আর এই হিসাবে বোরাক লিগ্যাল অ্যানালাইসিস এই সিরিজের প্রোগ্রাম বা এরকম কিছু আলোচনার ব্যবস্থা করেছেন, এটা আমাদের অতি সুখের বিষয়। আমি ওদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এখন আমি চলে যাব আমাদের মূল বিষয়বস্তুর উপর। আমি শুরু করছি আমাদের যে মূল প্রশ্ন ছিল যে আইন কি, আইনের সংজ্ঞা কি হয় বা আইনের বৈশিষ্ট্য কি, আইনের শ্রেণীবিভাগ বা কিরকম হয়,
আইনের উৎস কোথা থেকে আসে, কোথা থেকে এই আইনগুলো তৈরি হয়, এবং জনসাধারণ আইন মান্য কেন করে। বলতে গেলে মূলত আইন একটি ফার্সি শব্দ, ইংরেজি ল শব্দের বাংলা প্রতিশব্দ আইন। ইংরেজি ল শব্দটি টিউটনিক মূল শব্দ ল্যাগ থেকে এসেছে। ল্যাগ শব্দের অর্থ স্থির বা অপরিবর্তনীয়। সুতরাং শাব্দিক অর্থে আইন বলতে কতিপয় নির্দিষ্ট নিয়মাবলীর সমষ্টিকে বোঝায়। রাষ্ট্রবিজ্ঞানে আইন শব্দটি একটি বিশেষ অর্থে ব্যবহার করা হয়ে থাকে। রাষ্ট্রের অনুশাসনকে আইন বলে। যে সকল বিধিনিষেধ রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং যেগুলো ভঙ্গ করলে শাস্তি ভোগ করতে হয়, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী সেগুলোকে আইন বলা হয় থাকে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী আইনের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছে। অ্যারিস্টটলের মতে সমাজের যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হলো আইন। বিশ্লেষণপন্থী জন অস্টিনের ভাষায় আইন হলো নিম্নতনের প্রতি ঊর্ধ্বতন রাজনৈতিক কর্তৃপক্ষের আদেশ। অধ্যাপক হেনরি মেইনের মতে পরিবর্তনশীল, ক্রমোন্নতিমূলক, ক্রমবর্ধমান ও দীর্ঘকালীন সামাজিক প্রথার গতির ফলকে আইন বলা হয়। অধ্যাপক হল্যান্ডের মতে আইন হলো মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের এমন কতগুলো সাধারণ নিয়ম যা সার্বভৌম শক্তি কর্তৃক প্রয়োগ করা হয়ে থাকে। আইনের সর্বাপেক্ষা সুন্দর এবং সর্বজনগ্রাহ্য চমৎকার সংজ্ঞা প্রদান করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট উড্রো উইলসন। তার মতে আইন হলো মানুষের স্থায়ী আচার আচরণ এবং চিন্তাধারার সেই অংশ যা রাষ্ট্রের দ্বারা স্বীকৃত বিধিতে পরিণত হয়েছে এবং যার পশ্চাতে রাষ্ট্রীয় কর্তৃত্বের সুস্পষ্ট সমর্থন রয়েছে। তাহলে উপরোক্ত সংজ্ঞাগুলোর আলোকে বলা যায় আইন হলো রাষ্ট্র কর্তৃক গৃহীত এবং সমাজ কর্তৃক স্বীকৃত জনসাধারণের সামগ্রিক কল্যাণের জন্য কতগুলো অত্যাবশ্যক বিধিবিধানের সমষ্টি যা রাষ্ট্রের সকলের আচরণ নিয়ন্ত্রণ করে। তাহলে এই সংজ্ঞা থেকে আমরা পাচ্ছি যে আইনের বৈশিষ্ট্য কি। আইনের বৈশিষ্ট্য হচ্ছে আইন মানুষের আচার আচরণের সম্পর্কে বিধান দেয়। আইন মানুষের বাহ্যিক আচরণকেই নিয়ন্ত্রণ করতে পারে। আইন সার্বভৌম কর্তৃপক্ষ হিসাবে সরকার আইন জারি করে। আইন জারির উদ্যোগ সরকার কিংবা সাধারণ জনগণ নিতে পারে। আইন অবশ্যই পালনীয়, আইন ভঙ্গ করা বা অমান্য শাস্তি যোগ্য করা। তাহলে আমরা মোটামুটি যেটা আইনের সংজ্ঞা পেলাম, সেই জায়গা থেকে যদি আমরা আরো একটু এগিয়ে যাই এবং আইনের শ্রেণী বিভাগ আমরা বিভিন্নভাবে দেখি যে বিভিন্ন ধরনের আইন আছে। অধ্যাপক হল্যান্ড যেমন আইনকে দুভাগে বিভক্ত করেছেন, ব্যক্তিগত আইন, প্রাইভেট ল, এবং সরকারি আইন, পাবলিক ল। হল্যান্ডের মতে ব্যক্তিগত আইনে উভয় পক্ষই সাধারণ ব্যক্তি, কিন্তু সরকারি আইনে অন্ততপক্ষে এক পক্ষ সরকার এবং অন্য পক্ষ সাধারণ ব্যক্তি। এবং প্রফেসর হল্যান্ড সরকারি আইনকেও কয়েকটি শ্রেণীতে বিভক্ত করেন। প্রথমত শাসনতান্ত্রিক আইন বা সাংবিধানিক আইন, কনস্টিটিউশনাল ল। দ্বিতীয়ত শাসন বিভাগীয় আইন, অ্যাডমিনিস্ট্রেটিভ ল। তৃতীয়ত ফৌজদারি আইন, ক্রিমিনাল ল। এবং চতুর্থত ফৌজদারি আইন সংক্রান্ত বিধি, যাকে আমরা ক্রিমিনাল প্রসিডিওর কোড। পঞ্চমত রাষ্ট্র সংক্রান্ত আইন, যা রাষ্ট্রকে রাষ্ট্রের একটি প্রতিষ্ঠান হিসাবে বিচার করে। যেটাকে ইংরেজিতে বলা হয় ল অফ দ্য স্টেট ইন ইটস কোয়াজি প্রাইভেট পার্সোনালিটি। এবং পরিশেষে ষষ্ঠত প্রফেসর হল্যান্ড বলেন রাষ্ট্রীয় আইন সংক্রান্ত বিধি
procedure of law of the state, তাহলে আমরা উৎপত্তির কেন্দ্রস্থল থেকে যদি আমরা বিচার করি, তাহলে আইনকে আমরা 6 ভাগে বিভক্ত করতে পারি। শাসনতান্ত্রিক আইন, কনস্টিটিউশনাল, একে মৌলিক আইনও বলা হয়। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা কিভাবে কোথায় অবস্থিত থাকে, দেশের শাসন ব্যবস্থা কিভাবে চলবে, তা শাসনতান্ত্রিক আইন নিরূপণ করে। আইন পরিষদ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতার বন্টন সীমা কত দূর, সাধারণত আইন কিভাবে প্রণীত হয়, তা নির্ধারণ করে এই শাসনতান্ত্রিক আইন বা কনস্টিটিউশন। এই আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে এর পরিবর্তন এবং পরিবর্তন অত্যন্ত সাবধানতার সঙ্গে বেশ জটিল প্রণালীর মাধ্যমে সাধন করা হয়। তারপরে আসছে সাধারণভাবে গৃহীত আইন, স্ট্যাটিউট বলা হয় যাকে। এটি আইন পরিশোধ করত সাধারণভাবে প্রণীত আইন, সাধারণভাবে দৈনন্দিন সমস্যাগুলোর সমাধানের জন্য আমাদের এইসব আইন প্রণয়ন করা হয়ে থাকে। তারপরে আসছে সাধারণ আইন বা কমন ল। এটা প্রথাভিত্তিক সাধারণ নিয়মাবলী। এটি বিভিন্ন বিচারালয়ে স্বীকৃত এবং অনুমোদিত। ন্যায়ানুগ মনোভাব এবং উপযোগিতা ভিত্তিক এ সাধারণ নিয়মাবলী সামাজিক জীবনে অত্যন্ত মূল্যবান। ইংল্যান্ডে সাধারণ আইনসমূহ বিচারালয়ের সিদ্ধান্ত হতে গৃহীত করা হয়েছে। অর্থাৎ ইংল্যান্ডে কমন লর মূল প্রতিপাদ্য হচ্ছে যে এটা বিচারালয়ের বিভিন্ন সিদ্ধান্ত থেকে সময় সময় এটা গ্রহণ করা হয়। তারপর আসছি আমরা যেটাকে বলি বিভাগীয় কর্তাদের আইন, অর্ডিন্যান্স। এই আইন আবার খুব ক্ষণস্থায়ী। বিশেষ পরিস্থিতির মোকাবিলার জন্য শাসন বিভাগীয় কর্মকর্তারা মাঝে মাঝে এসব নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে এটাকে বিধানসভা বা পার্লামেন্ট, সংসদের মাধ্যমে আইনে পরিণত করা যায়। তারপর আসছি আমরা যাকে বলে শাসন বিভাগীয় আইন, অ্যাডমিনিস্ট্রেটিভ। সরকারের বিভিন্ন কাজকর্মের কার্য পরিচালনার জন্য খুঁটিনাটি নিয়মকানুন শাসন বিভাগীয় আইন। রাষ্ট্রের কর্মক্ষেত্রে প্রসারিত হবার সাথে সাথে এ সকল আইন কানুনের প্রয়োজনীয়তা বেড়ে যাচ্ছে এবং দেখা যায় যে আমাদের বিধানসভা বা লোকসভা আইন প্রণয়নের এই জায়গাগুলো থেকে অনেক সময় সব কিছু ছোটখাটো বিষয়ে যে আইন প্রণয়ন করা হয় তেমন কিছু নয়। দেখা যায় যে এইসব বিধানসভা লোকসভায় তৈরি করা আইন থেকে তাকে ঠিকভাবে চালানোর জন্য তার সেই আইনকে সামনে রেখে আমরা যে ছোটখাটো নিয়ম কানুন যেটা কর্তৃপক্ষরা তৈরি করেন তাকেই আমরা বলতে পারি যে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ। আর তারপরে আসছে আমাদের যেটাকে আমরা বলি আন্তর্জাতিক আইন বা ইন্টারন্যাশনাল। এক রাষ্ট্র অন্য রাষ্ট্রকে বা এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের সঙ্গে কিরকম সম্পর্ক থাকবে, কিরকম আলোচনা করবে, এই সমস্ত বিষয় নিয়ে ইন্টারন্যাশনাল ল বলা হয়। তাহলে আমরা দেখলাম বিভিন্ন ধরনের আইন আছে এবং তার বিভিন্ন দিক, বিভিন্ন উৎস আছে। তাহলে আমরা এখন আলোচনায় যেতে পারি যে সেই উৎসগুলো কোথায়। মনে আছে আমরা সংজ্ঞাতেই বলেছিলাম যে আইন হলো রাষ্ট্রের বহু বিবর্তনের ফল। আইনের বিভিন্ন উৎস আছে, যুগে যুগে বিভিন্নভাবে আইন তার বর্তমান অবস্থায় এসে দাঁড়িয়েছে। অধ্যাপক হল্যান্ড আইনের 6টি উৎসের কথা বলেছেন, সোর্স অফ ল। একটা হচ্ছে সেই সোর্স বা উৎস
যেটা প্রচলিত প্রথা, কাস্টমস। সামাজিক, যে কোনো দেশেরই, আমাদের দেশেরও যেমন সামাজিক রীতিনীতি বা প্রচলিত প্রথা, এগুলো মানুষের জীবনযাত্রা পরিচালিত করে। সামাজিক প্রথা রাষ্ট্রের দ্বারা যদি স্বীকৃতি লাভ করে আইনে পরিণত হয়। বিভিন্ন দেশে কতিপয় প্রথাগত বিধান সেরকম সৃষ্টি হয়েছে। রাষ্ট্র কর্তৃক প্রণীত আইনের পরিপূরক হিসাবে প্রথাগত বিধানগুলো আইনের মর্যাদা লাভ করে। যেমন ইংল্যান্ডের সাধারণ আইনগুলো প্রচলিত প্রথার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। সেই প্রথাগুলো যেমন কেমন হতে পারে, যেমন রিলিজিয়ন, ধর্ম। ধর্ম থেকেই দেখা যায় আরেকটা উৎস, ধর্ম থেকেই অনেক আইনের সৃষ্টি হয়েছে। ধর্মীয় অনুশাসন অনেক ক্ষেত্রে আইনের উৎস হিসাবে বিবেচিত হয়েছে। বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ নিজ নিজ আচরণ মেনে চলে ধর্মের বিধিবিধান ও রাষ্ট্রের সমর্থন লাভ করে আইনে পরিণত হতে পারে। হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের যেমন বহু প্রকার আইনের উৎস হচ্ছে ধর্ম, তাই বলা যায় ধর্মের আইনের একটা উৎস হতে পারে। তারপরে আরেকটা উৎস হচ্ছে যেটাকে আমরা ইংরেজিতে সায়েন্টিফিক কমেন্টারি বলি, বিজ্ঞানসম্মত ভাষ্য। বিশিষ্ট আইনবিদরা যেভাবে বিজ্ঞানসম্মত পর্যালোচনা করেন আইনের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে, সেটাও আইনের একটা অন্যতম উৎস হতে পারে। তাদের মতবাদ যুক্তি হিসাবে গ্রহণ করা হয়, সিদ্ধান্ত হিসাবে নয়। বিজ্ঞানসম্মত আলোচনার স্বীকৃতি স্বরূপ এতে এইসব কমেন্টারি বা ভাষ্যকে বিচারকদের সিদ্ধান্তর মতো বলেই গণ্য করা হয়। আরেকটা উৎস হচ্ছে বিচারকের রায়, অ্যাডজুডিকেশন। বিচার করতে গিয়ে অনেক সময় বিচারকগণ, অনেক সময় দেখা যায় যে প্রচলিত আইনকে হয়তো কোনো কারণে ব্যবহার করা সম্ভব হচ্ছে না, তখন তারা, সেই বিচারকরা নিজেদের বুদ্ধি ও অভিজ্ঞতার আলোকে নতুন আইন তৈরি করেন এবং বিচারের রায় দেন। ফলে নতুন আইন তৈরি হয়ে যায়। পরবর্তীতে বিচারকগণ এ সকল নতুন আইনের অনুসরণ করেন। আইনের আরেকটি উৎস হচ্ছে বিচারকগণের ন্যায়বোধ। বিচারকগণের কাছে অনেক সময় এমন মামলা উপস্থিত হয় যা প্রচলিত আইনের দ্বারা বিচার করা চলে না। এ সকল ক্ষেত্রে বিচারকগণ মানবিক দৃষ্টিভঙ্গি এবং ন্যায়বোধের দ্বারা বিচার করে থাকেন। তাদের ন্যায়বোধ থেকেই যে সকল সিদ্ধান্ত গড়ে ওঠে তাও আইনের সৃষ্টি করে। লেজিসলেচার বা আইনসভা, এটা হচ্ছে আমাদের বর্তমান যুগে আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ উৎস। কারণ আইনসভা বিভিন্নভাবে নতুন আইন তৈরি করে, পুরাতন আইন সংশোধন করে, এবং এইভাবেই আইনের এক বড় অংশ লেজিসলেচার বা আইনের মাধ্যমে রাজ্যে, বিধানসভা বলুন, বিধান পরিষদ, বা আমাদের যেটা আছে সংসদ, সেখানে লোকসভা, রাজ্যসভা, এই সমস্ত আইনসভার মাধ্যমে আইন তৈরি হয়, সেটাও একটা উৎস। জনমত বা পাবলিক ওপিনিয়নকেও অনেকেই বলেন যে আইনের উৎস। জনমতের বাস্তব প্রতিফলন ঘটিয়েও আইনসভা বিভিন্ন সময় আইন প্রণয়ন করে থাকে। উদাহরণস্বরূপ, কিছুদিন আগে ভারতবর্ষে যে নির্ভয়া কাণ্ড হয়েছিল, একটা জঘন্য অপরাধ হয়েছিল, তারপর অনেকেই ভেবেছেন যে নারী নির্যাতনের যে আইন আমাদের কাছে আছে, যে সেই আইন ঠিক মতো কাজ করছে না, তাই একে আরো কড়া করা দরকার। এই যে জনরোষ সৃষ্টি হয়েছিল, তার প্রতিফলন ঘটিয়েই আমাদের আইনসভা কিছু আইন প্রণয়ন করেছে। এছাড়াও বিভিন্ন সময় এক্সিকিউটিভ অর্ডার যেগুলো হয়, অফিস অর্ডার, সার্কুলার বলতে পারেন, যেগুলো মূল আইনের উপর ভিত্তি করেই আমাদের নির্বাহী কার্য আধিকারিকরা, এক্সিকিউটিভ অফিসাররা যেগুলো জারি করেন, সেগুলোও একটা আইনের সূত্র হতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের সংবিধান আইন হচ্ছে আইনের সবচেয়ে বড় উৎস। একটি সংবিধান একটি দেশের মূল দলিল, এবং সেই দলিলের উপর নির্ভর করে আমরা আমাদের রাষ্ট্রকে পরিচালনা করি।
এবং সেই সংবিধানে অনেক জিনিস যেগুলো লেখা আছে সেগুলোকেই পরিণত করতে গিয়ে আমাদের আইন প্রণয়ন করতে হয় এবং আমাদের আইনসভা প্রণয়ন করে। তাহলে আমরা দেখলাম বিভিন্ন সূত্র থেকে আমাদের আইন তৈরি হয় এবং তাই আমাদের এই বিষয়ে আমাদের আরো অনেক আলোচনা করার সুযোগ আছে। আজ এই পর্যন্তই। এর পরের যে আলোচনা হবে আমি সেখানে সাম্য ও স্বাধীনতা, ইকুয়ালিটি অ্যান্ড লিবার্টি, এই দুটো বিষয় নিয়ে বা তার কি স্বাধীনতার রক্ষা করার কি কি আইন আছে, স্বাধীনতার রক্ষা কবচ হিসাবে যে সংবিধান আছে আমাদের, আইন ও স্বাধীনতার কি সম্পর্ক, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই আশা রেখে আপাতত বিদায় নিচ্ছি। ধন্যবাদ।